প্রিয় বন্ধুরা, আপনাদেরও কি মনে হয় নন্দনকানন সাফারিতে আদৌ কি কিছু দেখার আছে নাকি সম্পূর্ণই পয়সা নষ্ট? সেই জন্যই নিয়ে চলে এলাম পুরী স্পেশাল নন্দনকানন সাফারির সম্পূর্ণ ভিডিও। এটা হচ্ছে বাইরের পরিবেশটা, যেখানে কার পার্কিং এর ব্যবস্থা আছে। তো এবারে নন্দনকাননে প্রবেশ করা যায়। সোমবারে নন্দনকানন বন্ধ থাকে। আর এইটা হচ্ছে টিকিট কাউন্টার। 50 টাকা করে পার হেড টিকিট ছিল আমরা যখন 2025-এর প্রারম্ভে গিয়েছিলাম। এই 50 টাকা টিকিটেই সম্পূর্ণ জুটা ঘুরে ফেলা যায়, যদি না ভেতরে গাড়ি বা সাফারি কিছু করা হয়। তবে গাইড ধরলে গাইডের আলাদা পেমেন্ট করতে হবে। যেহেতু জুটা 1080 একর জমির উপরে বানানো এবং ভেতরে একটা হ্রদ সাথে 3টে অভয়ারণ্য আছে, তাই হারিয়ে যাওয়ার চান্সেস খুবই থাকে। সেই জন্যে বাধ্যতামূলক গাইড একজন ধরতেই হয় এবং তাকে অনুসরণ করেই চলতে হয়। তবে ট্যুর ট্রাভেলের বাসে করে যেই গাইড দাদা থাকেন, তিনি সম্পূর্ণ জুটাও ঘুরিয়ে দেখিয়ে দেন, এক্সেপ্ট সাফারিটা। ভেতরে খাবার হাতে দেখতে পাওয়া গেলে 1000 টাকা ফাইন হতে পারে, কিন্তু যা খাবার বাইরে থেকে খেয়েই প্রবেশ করতে হবে। ভেতরে কোল্ড ওয়াটার ড্রিঙ্কিং এর ব্যবস্থা আছে, বটল থাকলে সেটা নিয়ে নিতে পারা যাবে, কিন্তু কোনো রকম খাবার দাবার কেনা বা জল কেনার সেরকম কিছু ব্যবস্থা নেই। তবে আমি একটা ভেতরে পিএনবির এটিএম দেখেছিলাম। এটা হচ্ছে আমাদের গাইড দাদার নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার, যেটা উনি ভেতরে দিয়ে দিয়েছিলেন যাতে আমাদের কোনো রকম অসুবিধা না হয়। এইটা হচ্ছে টিকিট চেকিং এর জায়গা। এই নন্দনকাননটি এশিয়ার 2য় বৃহত্তম জু, যার কারণে এটা দেখতে পায়ে হেঁটে কমসে কম 3-4 ঘন্টা লাগবে। অতএব বাইরেতেই পেট ভরে খেয়ে তবেই প্রবেশ করা ভালো, না হলে ভেতরে যদি খিদে পায় খাবার কোনো উপক্রম নেই। ভেতরে ঢুকেই আমরা দেখলাম এমু পাখিকে। এই ধরনের এমু পাখি আমি এর আগেও দেখেছি আলিপুর জুতে, তবে এমু পাখির ডিম আমি এই প্রথম দেখলাম। ওই দেখুন কি সুন্দর সুন্দর বড় বড় নীল ডিম, যেটা এমু পাখি গুছিয়ে নিচ্ছে নিজের কাছে। নন্দনকানন এর আগে আমার 2বার ঘোরা হয়ে গিয়েছিল, কিন্তু প্রত্যেকবারই হেঁটে হেঁটে নাজেহাল অবস্থা হয়ে গিয়েছিল। এইবার গিয়ে দেখলাম যে এইরকম গাড়ির ব্যবস্থা রয়েছে। খাবারটা হচ্ছে মানে নন ভেজের বয়েল চিকেন দেওয়া হয়। আর একটা মঙ্কি দেখবে, এসো ফোটের কালো লিপস্টিকে হাতের মেহেন্দি, আঁখরে কাজল লাগে। আচ্ছা তাই, এই পাথর উপর বসে ওরে বাস, ওই দেখো ফোটের লিপস্টিক, হাতের মেহেন্দি। এইখানে অদ্ভুত দর্শনদারি এইরকম মাংকি দেখতে পেলাম, যেটা কিন্তু মাংসাশী, তৃণভোজী বা শাকাহারী নয়। তারপরে এইরকম সুন্দর প্রাকৃতিক বৈচিত্র্যে ঘেরা জায়গাটা পেরিয়ে আমরা যে জায়গাটায় গেলাম, সেখানে রয়েছিল বড় বড় শিম্পাঞ্জি। এখানে শিম্পাঞ্জি কিন্তু ঘুমিয়ে নেই, বেশ ভালোই চনমনে দেখলাম। আমার মেয়ের যেহেতু জু দেখতে ভালো লাগে, তাই ও বেশ এনজয় করছিল। তারপরে আবার হন্টন প্রক্রিয়া চালিয়ে দেখলাম 2খানি জলহস্তী বেশ স্নানরত অবস্থায় আনন্দিত। এরপরে আমাদের রেপটাইল দেখার পালা। এই যে ডাইনোসরটা রয়েছে, এর পেটের মাঝখান দিয়ে একটা গেট আছে, আর সেখান দিয়ে প্রবেশ করেই ভেতরে দেখতে পেলাম নানা ধরনের রেপটাইল, কচ্ছপ, এই সমস্ত জিনিসগুলো। তারপরে এখানে ছিল স্নেকের জায়গা, তবে প্রচণ্ড ভিড় ছিল। একটা স্নেক দেখাতে পারলাম আর কিছু কুমিরগুলো জীবিত না মৃত সব জায়গায় প্রায় স্টিল পিকচারের মতোই থাকে। দেখার পরে আমরা লাইন দিয়ে দিলাম আবার গাড়িতে ওঠার জন্য। জুয়ের ভেতরে এরকম জায়গায় জায়গায় বাস স্টপ মতো করা আছে, যেখানে এরকম গাড়িগুলো এসে দাঁড়াচ্ছে আর তার মধ্যে উঠে পড়ে তারপরে গোটা জুটা ঘোরা হচ্ছে। এমনিতে যদি সাফারি না করা হয়, এরকম শুধু গাড়ি ভাড়া করেও গোটা জুটাও ঘোরা যায়। মোটামুটি এই গাড়ির মধ্যে 17-18 জনের বসার মতো সিট রয়েছে। এবারে আমরা গাড়িতে উঠে পড়েছি আর এগিয়ে যাচ্ছি সাফারি দেখার জন্যে। প্রত্যেকটা স্ট্যান্ডেই যেহেতু অনেক ভিড় ছিল, অনেকক্ষণ করেই দাঁড়াতে হচ্ছিল। কিছু করার নেই, সবাই আনন্দ করতে এসেছে, তাই হাঁটতে হলেও অনেকক্ষণ হাঁটতে হচ্ছে, আর গাড়ির জন্যেও বেশ অনেকক্ষণ করেই দাঁড়াতে হচ্ছিল। এইবারে আমরা যেখানে প্রবেশ করতে হবে সাফারির জন্য টিকিট চেকিংয়ের জায়গায় দাঁড়িয়ে গেলাম। টিকিট যেহেতু দাদা কেটেই রেখেছিলেন, তারপরে আমরা বাসে উঠে পড়লাম। এরপরে স্টার্ট হবে সাফারি। মনে বিশাল উত্তেজনা লাগছে যে কি নয় কি দেখতে পাবো। বাইরে বাঘ, ভাল্লুক আর কত কিছু আছে। প্রথমেই শুরু হলো ব্যাঘ্র সাফারি। ভুবনেশ্বর থেকে নন্দনকাননের দূরত্ব কিন্তু অনেকটাই কম। ভুবনেশ্বর থেকে যদি নন্দনকাননে যাওয়া হয় 26 মিনিট মোটে সময় লাগে কারে করে, কেননা 11.8 কিলোমিটার দূরত্ব। আর পুরী থেকে নন্দনকাননের দূরত্ব প্রায় 2 ঘন্টা। তো আমরা কিভাবে এসেছিলাম সেটা আগের ভিডিওতে আছে। আর ব্যাঘ্র সাফারিতে প্রথমেই ঢুকে যা দেখতে পেলাম, প্রচুর ময়ূর একসাথে রাস্তার উপর দিয়ে সরে যাচ্ছে। মনটা বেশ উৎফুল্লিত হলো। আর একভাবে বাইরের দিকে তাকিয়েছিলাম, কখন বুঝি বাঘ মামা দেখা পাই।
কি বিশাল জঙ্গল দেখতে পাচ্ছেন বন্ধুরা। এখানে যে বাঁশের গাইড দাদা রয়েছে তিনি দেখাচ্ছেন যে এক জায়গায় বাঘ দেখতে পাওয়া যাচ্ছে। তারপরে গাড়িটা সেখানে কিছুক্ষণের জন্য দাঁড় করালো এবং আমি তখন একটি স্টিল পিকচার নিয়ে নিলাম। এটা বিশেষ নড়াচড়া করছিলও না, তাকে ভিডিও তুললেও ভিডিওর মতো লাগতোও না। তারপরে দেখলাম এক পাল হরিণ। নন্দনকাননে 3টি সাফারি হয়, টাইগার, লায়ন, বিয়ার আর হারভিভোর। এই সাফারির জন্য পার হেড 110 টাকা করে টিকিট পড়ে। আমার ছোট মেয়ের টিকিট কাটতে হয়নি, 3 জনের টিকিট কেটেছি। তারপরে একটি ময়ূর তার নীল গলা বাড়িয়ে আমাদের আপ্যায়ন করলো এবং এগোতে লাগলাম আরও কিছু জীবজন্তু দেখার অপেক্ষায়। যেহেতু বাঁশের কাঁচ সবসময় তোলা ছিল তাই একটু রিফ্লেক্ট হচ্ছে এবং একটু ধোঁয়াশা লাগছে, তবু আমি চেষ্টা করছি একটু ভালো করে ভিডিওটা দেখানোর। এইভাবেই আমাদের টাইগার সাফারি কমপ্লিট হয়ে গেল। এটা হচ্ছে টাইগার সাফারি কমপ্লিট হয়ে যাওয়ার পরে যে গেটটা আছে সেই গেটটা। এখানে বেশ জব্বর করে বড় বড় লোহার গেট লাগানো থাকে। টাইগার সাফারি এবং লায়ন সাফারির মাঝখানে বেশ কিছুটা জায়গা ফাঁকা আছে। তারপরে বাসটা গিয়ে দাঁড়ালো লায়ন সাফারির এন্ট্রান্সের মুখে। এই যে এখানে লায়নের মূর্তি করা রয়েছে আর এই যে বিশাল গেট, এই যে গেট সরা শুরু হয়েছে। তারপরে ভেতরে আবার একটা বড় গেট। প্রোটেকশনের বিশেষ বিশেষ ব্যবস্থা কিন্তু জবরদস্ত লক্ষণীয়। এইবারে সরানো হচ্ছে আবার একটি গেট। এইখানে একজন সিকিউরিটি থাকেন, তিনি এইগুলো কন্ট্রোল করে। এরপরে প্রবেশ করা হলো লায়ন সাফারিতে। আমি কিন্তু ভীষণ উৎসাহী ছিলাম, ভাবছিলাম বেশ বড়সড় বিশেষ আকারের একটি লায়ন অবশ্যই দেখতে পাবো। জঙ্গলটা কিন্তু বেশ ভালোই গাছগাছালিতে পূর্ণ ছিল। অতঃপর গাড়িটি একটি জায়গায় থামালো এবং বলল এইখানেই সিংহটি আছে। এই যে কালো রঙের দেখতে পাওয়া যাচ্ছে, এটি হচ্ছে সিংহের লেজ। সিংহটি এখানে শুয়ে আছে। গাড়িটি যেখানে দাঁড়িয়েছিল সেখানের থেকে সিংহের শুয়ে থাকার দূরত্বটা অনেকটাই ছিল, মানে অনেকটাই। সেটা আমাদের পক্ষে দেখতে পাওয়া সম্ভব নয়, ঠিক এই এতটা দূরত্ব। আমি একটু জুম করে দেখিয়েছিলাম, তাই দেখা যাচ্ছিল। সিংহের গায়ের কালারটা একটু দেখতে পাওয়া যাচ্ছিল। এই যা সিংহের মানে ভাব ভঙ্গিমা কিছুই বুঝতে পারা যায়নি যে ওখানে আদৌ সিংহ ছিল কিনা। যাই হোক, আমি কেন অনেকেই সিংহটা দেখতে পাইনি বলে বলছিল, তো গাড়িটা ঘুরিয়ে ফিরিয়েও দেখানোর চেষ্টা চলছিল, কিন্তু সে সিংহ নড়াচড়া না করলে, সে শুয়ে পড়ে থাকলে কি আর তাকে দেখতে পাওয়া যায়? মনে মনে যা ভাবনা করেছিলাম তার তিলমাত্রও আমি স্যাটিসফাইড হতে পারলাম না। নন্দনকাননে শুধু যে সাফারির ব্যবস্থা আছে, মানে সাফারির বিশেষত্ব আছে তা নয়, এখানে একটি কাঞ্জিয়া হ্রদও আছে এবং উদ্ভিদ উদ্যান আছে। সময় করে এখানে প্রবেশ করতে পারলে, মানে সারাদিন সময় নিয়ে যদি এই নন্দনকাননে প্রবেশ করা হয়, অনেক কিছুই দেখতে পাওয়া যাবে। তারপরে লায়ন সাফারি কমপ্লিট এবং বিয়ার সাফারির গেটের কাছে পৌঁছে গিয়েছিলাম। এটা হচ্ছে বিয়ার সাফারির এন্ট্রান্সের জায়গা। এই যে আবার সেই বড় বড় গেট। অনুসন্ধানী চোখ খুঁজতে লাগলো কোথায় যদি একটা বড়সড় ভাল্লুক দেখতে পাওয়া যায়। বেশ ভালো করেই জঙ্গলের চতুর্দিকে চোখ চালিয়ে যাচ্ছিলাম, এই বুঝি একটি ভাল্লুক দেখতে পাই। এখানে কিন্তু পশু জন্তুগুলো আর যাই হোক প্রচুর পরিমাণে অরণ্যের আস্বাদ পাচ্ছে, এটা দেখে বোঝা যাচ্ছে। এখানে ভীষণ ভীষণ পরিমাণে সবুজের আধিক্য আছে। গোটা জার্নিতে একটিও ভাল্লুক দেখতে পেলাম না। আমি তো আশাই ছেড়ে দিয়েছিলাম, ভাবতেই পারিনি যে ভাল্লুক দেখতে পাবো বলে। যখন একেবারে সাফারি কমপ্লিট হয়ে অন্তিম গেটের জায়গায় চলে এসেছি, তখন আমাদের বলা হলো যে ওই ঝোপের মধ্যে 2খানি ভাল্লুক আছে। তো আমি ভালো করে মনোনিবেশ করে দেখলাম, হ্যাঁ সত্যিই দুটি কালো কালো প্রাণী নড়াচড়া করছে। অতএব উনি যেহেতু এটা ভাল্লুক বললেন, তো ভাল্লুক হিসেবেই মেনে নিতে হবে, কেননা সেরকম পরিষ্কারভাবে স্পষ্ট করে কিছু দেখতে পাওয়াই গেল না। যদি একটু পরিষ্কার করে দেখতে পাওয়া যেত আর কত ভালো হতো। আর কি করা যাবে। এরপরে হারভিভোরের কথা যদি বলা হয়, সেটা তো সর্বত্রই এদিক ওদিক রয়েছে। বিয়ার সাফারির গেট উঠতেই চোখের সামনে এসে গেল এক পাল হরিণের দল। সত্যি খুব সুন্দর লাগছিল, কচি কচি ছোট্ট ছোট্ট হরিণের দল। এই হরিণগুলো একেবারে মগ্ন হয়ে তখন খাচ্ছিল। সম্ভবত এখানে খাবারগুলো দেয়া হয়েছে দর্শনার্থীদের দর্শন করানোর উদ্দেশ্যেই, আমার যেটা মনে হচ্ছিল পার্সোনালি মতামত। যাই হোক, আমার কিন্তু খুব ভালো লাগলো হরিণগুলোকে দেখে। জঙ্গলের এক পাশ থেকে সোনালি রোদ এসে পড়েছে হরিণগুলোর গায়ে। সে এক অপূর্ব মোহময়ী দৃশ্য যেন চোখের সামনে ফুটে উঠল। এই রকমই দেখা নিয়ে অতঃপর আমাদের নন্দনকাননের সাফারিটা কমপ্লিট হলো। তারপর মুক্ত বনাঞ্চলে একটি ময়ূরকে নৃত্য করতে দেখে মনে হলো যেন ওনার জন্যই স্পেশালি এই নৃত্যাঙ্গনটি প্রস্তুত করা হয়েছে। এত সুন্দর উনি ঘুরে ঘুরে নৃত্য প্রদর্শন করছিলেন, যা দেখে সত্যিই বাহবা দিতে হয়। আমার মনে হয় এখানে পশু পাখিগুলো এতটাই খুশি থাকে যে নিজের আনন্দে
কেউ নাচছে, কেউ ঘুরে বেড়াচ্ছে। সৌভাগ্যের ব্যাপার হলো প্রত্যেকবারই নন্দনকাননে এসে আমি ময়ূরের পেখম মেলা দেখতে পেয়েছি। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তারপরে সাফারি থেকে বেরিয়ে দেখলাম অস্ট্রিচ, বেঙ্গল টাইগার, দুখানা হাতি আর কচ্ছপ, বেশ কিছু পাখি দেখেছি, সাথে ট্রেতে সাজানো শোপিসের মতো দুইখানি বড় বড় সিংহ, আর অনেক কিছুই দেখতে পাওয়া যেত সাফারির বাইরে। কিন্তু আমাদের কাছে একেবারেই সময় ছিল না, দুপুর 2টো ওভার হয়ে গিয়েছিল, তখন আমাদের লাঞ্চ হয়নি, আর সাথে ছোট মেয়ে ছিল, আমরা আর তাই ঘুরলাম না, বেরিয়ে পড়াটাই শ্রেয় মনে করলাম। সকাল 7টা থেকে 5টা। ও আচ্ছা, মানে কাউন্টার বন্ধ হবে। 7টার সময় টিকিট দেওয়া শুরু হয়ে যায়। হ্যাঁ। আর আপনারা সকাল থেকে এখানে থাকেন? আমি 9টায় আসি। আমাদের এখানে টোটাল প্যাকেজে খরচ হয়েছে 1560 টাকা। ভেতরে এক্সট্রা করে আর কোনো টিকিট পত্রের জন্য পয়সা বের করতে হয়নি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এইরকম সুন্দর সুন্দর আরও ইনফরমেটিভ ভিডিও নিয়ে ফিরে আসছি। ততক্ষণ আমার অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকুন। এখন তাহলে টাটা। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য।